নমির উচ্চ শব্দের আওয়াজে আহিল তড়িঘড়ি করে রুমের দরজা বন্ধ করে ওর দিকে এগিয়ে আসলো। আস্তে, কি করছো? চিল্লিয়ে সবাইকে জানাবে নাকি? নমি কাঁপতে কাঁপতেই চোখ বড় বড় করে বলল, ওটা ওটা তো এটা আপনার কাছে কি করে আসতে পারে? আদনান নদীর দিকে তাকাচ্ছে। ওরা দুজনই কি বলছে তা বোঝার চেষ্টা করছে বোধহয়। আহিল একবার ওর দিকে তাকিয়ে বলল, তুমি আগে আদনানকে খাইয়ে দাও। ছেলেটার পেটে কিছু পড়েনি। আমি তারপর তোমাকে সব বলবো। না, আগে বলেন। আপনি একজন ডক্টর, তাহলে আপনার কাছে এটা কিভাবে আসলো? আসলে আপনি কি করেন এটা নিয়ে? আহিল ছোট্ট করে শ্বাস ছেড়ে বলল, দেখে যখন নিয়েছো আমি কিছুই লুকাবো না। তুমি আদনানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি এসে সব বলছি তোমাকে। প্লিজ এখন আর কথা বাড়িও না। আদনানকে দেখো, খুব ক্লান্ত লাগছে। নমি আদনানের দিকে তাকালো। আসলেই তো, বাচ্চাটা গোল গোল চোখ দুটো ঘুম আর ক্লান্তিতে ঝুলে আছে, তবুও ওর মা বাবার মুখের দিকে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করছে। আদনান কোথায় যেন বেরিয়ে গেল। নমি নিজের ভেতরের কম্পন কমানোর চেষ্টা করে ওর খাবারের মনোযোগ দিল। বাটির শেষ চামচ ওকে খাইয়ে দিয়ে বলল, আর একটু আনি। আদনান মাথা নেড়ে বলল, খাবো না। নমি ওর মুখ ধুয়ে দিয়ে ওকে বলল। তুমি শুয়ে থাকো, মা চট করে আসি। হ্যাঁ। আদনান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। পরপর বিছানায় গা এলিয়ে দিল। নমি মলিন চোখে চেয়ে তা দেখল। বাচ্চাটা বেশ নরম হয়ে গেছে। ও দ্রুত গিয়ে বাটি গ্লাস রান্নাঘরে রেখে আবার ফিরে এলো। আদনানের চোখে তখন ঘুমে ঢুলু ঢুলু। নমি ওকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে ওর মাথার পাশে বসে চুল বিলি কেটে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আদনান গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। নমি ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। এত কিছুর মধ্যেও আহিলের অস্বাভাবিক সেই সময়ের কথা মাথা থেকে যাচ্ছেই না। সে আবার কোথায় গেল? এখনো আসছে না কেন? আহিলের থেকে জানতে না পারলে ওর ঘুম হবে না আজকে। একটু পর দরজা খোলার শব্দ হলো। তখন নমির চোখ লেগে আসছিল প্রায়, কিন্তু মস্তিষ্ক তো তাড়া দিচ্ছে, তাই ঘুমের মধ্যেও সে এসব ভেবে চলেছে। আহিল দরজা খুলে ভেতরে আসতেই দেখলো মা ছেলে ঘুম। নমি এলোমেলো হয়ে আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। আহিল হাতের ঘড়ি খুলতে খুলতে বিড়বিড় করে বলল, ঘাড় ব্যথা হয়ে যাবে যেভাবে শুয়ে আছে। ও এগিয়ে এসে নমিকে ধরে সোজা করে শুইয়ে দিতে গেলে ফট করেই চোখ খুলল নমি। আহিল কিছুটা অপ্রস্তুত হলো বটে। সে ওকে ছেড়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বলল, এমনভাবে ঘুমাচ্ছিলে আরেকটু হলে ঢলে মেঝেতে পড়তে, তাই ঠিক করে দিচ্ছিলাম। বলতে বলতেই আহিল শার্ট খুলে অন্য শার্ট নেয়ার জন্য আলমারি খুলল। নমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আহিলের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি ওই টপিক এড়িয়ে যাচ্ছেন। আপনি কিন্তু বলেছেন ফিরে এসে এই সবটা বলবেন। আহিল না বোঝার মতো করে শুধালো। কোন টপিক? এবার খেপে গেল নমি। জ্বলে উঠে বলল, কি শুরু করেছেন আপনি? আদনানকে কোথায় পেয়েছেন তা তো বলেননি। আবার আপনার কাছে পিস্তল কিভাবে এসেছে সেটা বললাম, আর নাটক করে যাচ্ছেন। আহিল এবার ঘুরে দাঁড়ালো। হাতের শার্ট কাঁধে ঝুলিয়ে বলল, নাটক করলাম কোথায়? আমি একজন সাধারণ নাগরিক, আমার সুরক্ষার জন্য আমি এটা রাখতেই পারি। নমি অবাক হয়ে বলল, একজন সাধারণ নাগরিকের সুরক্ষার জন্য অস্ত্র? আহিল ঠোঁট চেপে হাসছে দেখে নমির রাগ লাগলো। মুখ কুচকে চলে আসতে গেলে হাত টেনে ধরল আহিল। হেসে বলল, আচ্ছা আচ্ছা, বলছি তো, রাগ করতে হবে না। ঠান্ডা মাথায় গরম গরম চা খেতে খেতে বলি। নমি চোখ গরম করে তাকালো আহিলের একের পর এক নাটকীয় কথা শুনে। আহিল ঘাবড়ে গিয়ে বলল, না থাক, খালি মুখেই বলছি। অ্যাটলিস্ট বসো, বসে কথা বলি। নমিকে টেনে জোর করে বসিয়ে নিজেও বসলো পাশে। হাসি মজা ছেড়ে ও এবার সিরিয়াস হলো। ওর চেনা ঠাট্টা তামাশার খোলসটা আস্তে আস্তে খসে পড়ে সেখানে ভর করলো এক অদ্ভুত নির্লিপ্ত শান্ত ভাব। নমির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু তো তোমাকে বলেছে যে আমি এককালে রাজনীতি করতাম। নমি মাথা নাড়ালো। যখন অ্যাডমিশন চলে তখন আমি এসব থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলাম। লাইফে ক্যারিয়ার করতে হবে এই চিন্তায় হয়তো। যখন আমি মেডিকেলে চান্স পাই তখন আমি পুরোপুরি রাজনীতি থেকে দূরে। কিন্তু ওই যে রাজনীতি একটা নেশা, ওই নেশাটা তো রক্তে মিশেছিল। পুরোপুরি কি আর মুছে ফেলা যায়? তবে মেডিকেলে ঢোকার পর রাজনীতির নোংরা মারপ্যাচে জড়ানোর ইচ্ছেটা মরে গিয়েছিল। কিন্তু ক্রাইম ইনভেস্টিগেশন, হিউম্যান সাইকোলজি আর ফরেন্সিকের প্রতি আমার একটা অন্যরকম মেধা আর মারাত্মক ঝোঁক ছিল। এক নাগারে কথা বলে একটু বিরতি নিল সে। নমি অপলক তাকিয়ে, তার চোখ বলছে সে পরের সত্যি জানার জন্য কৌতূহলী হয়ে আছে। আহিল আবার বলল,
বছরখানেক ঝোঁকের বসে খুব জটিল কেসের ময়নাতদন্তের রিপোর্ট বা অপরাধীদের সাইকোলজি আমি নিখুঁতভাবে ধরার চেষ্টা করি। অন্যদের তুলনায় আমি কিছুটা এগিয়েও থাকি। এক বড় ভাইয়ের মাধ্যমে আমার এই স্কিলটা ক্রাইম ব্রাঞ্চের একটা স্পেশাল উইংয়ের নজরে আসে, যার কারণে সেকেন্ড ইয়ারে ওঠার পর ওরাই আমাকে আন্ডার কভার হিসেবে একটা স্পেশাল মেডিকেল সোর্স উইংয়ে হায়ার করে। নমি হাঁ করে তাকিয়ে আছে। আহিল হেসে হাত বাড়িয়ে ওর মুখ বন্ধ করে দিয়ে বলল। এবার মুখে মাছি ঢুকে যাবে। নমি হুঁশ ফিরলে ও স্বাভাবিক হয়ে বলল। আপনি প্রথম দ্বিতীয় বর্ষে মানে 1 2 3? নমিকে গুনতে দেখে হেসে ফেলল আহিল। ওর মাথা হালকা করে টোকা দিয়ে বলল। আহিল কাঁধ উঁচিয়ে বলল। বেশি না, 9 বছর। 9 বছর? আপনি এই গোপন কথা লুকিয়ে রেখেছেন 9 বছর? 9 বছর লুকাবো কেন? আমি যখন সেখানে ছিলাম তখন লুকিয়েছি। এখন আমি এইসব কিছু করি না। আমি একজন সাধারণ ডক্টর। নমি বুঝতে না পেরে অবুঝের মতো করে তাকালে আহিল আবার বলল। তখন আমি খুব মাঝামাঝি বা ছোট পদেই ছিলাম, তবে আন্ডার কভার এজেন্ট হিসেবে আমার নিরাপত্তার জন্যই অফিসিয়ালি এই লাইসেন্সড পিস্তলটা আমাকে দেয়া হয়েছিল। কিন্তু কয়েক মাসের মাথায় আমি এসব থেকে বেরিয়ে আসি, একদম সাধারণ ডক্টর হওয়ার চিন্তা নিয়েই। তবে পুরোপুরি ছাড়িনি। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ওই ক্রাইম ব্রাঞ্চের বড় ভাইয়েরা যখন খুব জটিল কোনো কেসে আটকে যেত, তখন অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি আমার সাহায্য নিত বা আমাকে ডাকে, তখন আমি না করতে পারতাম না। নমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কিন্তু আপনি মাত্র কয়েক মাসের মাথায় অমন একটা রোমাঞ্চকর কাজ থেকে হুট করে কেন বেরিয়ে আসলেন? আহিলের মুখে সেই হালকা হাসির রেখাটা নিমিষেই মিশে গেল। আহিল অত্যন্ত গভীর গলায় বলল। সেকেন্ড ইয়ারে থাকার সময় একটা আন্ডার কভার মিশনে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল নৌমি, যা নেওয়ার মতো মানসিক শক্তি তখন আমার ছিল না। মেডিকেল সোর্স হিসেবে আমার কাজ কিন্তু সরাসরি কোনো অপরাধী ধরা বা মারামারি করা ছিল না। আমার কাজ ছিল শুধু পর্দার আড়ালে থেকে তথ্য জোগাড় করা আর ফরেন্সিক অ্যানালাইসিস করা। একদিন হঠাৎ করে অন্য কোনো সোর্সের ভুলের কারণে পুলিশ বা ক্রাইম ব্রাঞ্চের মেইন টিম সেখানে হুট করে হানা দেয়। আর অপরাধীরা যখন চারদিক থেকে কোণঠাসা, তখন ওখান থেকে পালাতে ওরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ওই ক্রস ফায়ারের মাঝখানে পড়ে যায় আমারই মেডিকেল কলেজের এক ক্লাসমেট, যে ওই এলাকার একটা ফার্মেসিতেই পার্ট টাইম জব করতো। বলে একটা ঢোক গিলল, তারপর আবার বলল। অপরাধীদের ছোড়া একটা বুলেট সোজা এসে ওর বুকে লাগে। আমার একদম চোখের সামনেও ছটফট করে মাটিতে লুটিয়ে পড়েছিল। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে যার মূল ধর্ম মানুষের জীবন বাঁচানো, অথচ সেদিন একজন সাধারণ ছাত্র হিসেবে আমার কাছে ওকে বাঁচানোর মতো পর্যাপ্ত জ্ঞান বা মেডিকেল ইকুইপমেন্ট কোনোটাই ছিল না। চারদিকে তখনও গুলির শব্দ হচ্ছে, আমার কোমরে পিস্তল গোঁজা, অথচ আমার চোখের সামনে আমারই বন্ধু রক্তক্ষরণ হয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। আমি আমার এই হাত দুটো দিয়ে ওর ক্ষতস্থান চেপে ধরে ওর প্রাণটা আটকে রাখতে পারিনি। আহিল একটু থামলো, ওর কণ্ঠস্বর হালকা কেঁপে উঠে পরের কথা বলতে গিয়ে। ওই তীব্র অসহায়ত্ব, অপরাধবোধ আর ট্রমা আমি নিতে পারিনি নমি। নিজের প্রতি একটা তীব্র ঘৃণা জন্মে গিয়েছিল যে যে অস্ত্র মানুষের জীবন কেড়ে নেয় তা আমার কোমরে জ্বলজ্বল করছে, অথচ যে বিদ্যা দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় তা তখনও আমি পুরোপুরি শিখতেই পারিনি। ওই রাতেই আমি আন্ডার কভারের আইডি কার্ড আর পিস্তলটা নিয়ে এসে আলমারির এই গোপন ড্রয়ারে লক করে দিই। ডিপার্টমেন্টকে জানিয়ে দিই আমি আর পারছি না। সেই থেকে আমি কেবলই একজন সাধারণ ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচিয়ে নিজের ভেতরের সেই পুরনো ক্ষত আর অক্ষমতার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে গেছি। কথাগুলো শেষ করে আহিল হুট করে উঠে দাঁড়ালো। নরম সরম রূপ উবে গিয়ে ওর চেহারা ভর করলো হিংস্র চাহনি। কিন্তু আজ যখন আমার কলিজার টুকরো আদনানকে কেউ এভাবে ছিনিয়ে নিয়ে গেল, তখন আমার প্রতিজ্ঞার দেয়াল 1 সেকেন্ডে ভেঙে গুঁড়ো হয়ে গেছে নাওমি। নিজের সন্তানের সুরক্ষার জন্য, তাকে অক্ষত তোমার কোলে ফিরিয়ে আনার জন্য আমি এমন হাজারটা প্রতিজ্ঞা এক লহমায় ভেঙে আবারও সেই পুরনো আহিল হয়ে যেতে পারি। আমার তেজ আগের মতোই আছে, শুধু আমি সেসব লুকিয়ে রাখি। আহিলের ইস্পাত কঠিন চেহারার দিকে তাকিয়ে নমি নির্বিকার হয়ে বসে রইল। আহিল জানালার দিকে ফিরে আবার বলল। তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি নিজেকে ব্যস্ত রাখতে মাঝে মাঝে যেতাম, চেষ্টা করতাম মাইন্ডকে ওদিকে ঘুরিয়ে রাখতে। তুমি চলে যাওয়ার পর আমার এই ঘরটা যখন মরুভূমি হয়ে গেল, তখন একলা ঘরে ওই শূন্যতা আমি সহ্য করতে পারতাম না নমি। নিজেকে পাগল হওয়া থেকে বাঁচাতে, তোমার স্মৃতিগুলো থেকে সাময়িক মুক্তি পেতে আমি আবার ওই বিপজ্জনক দুনিয়াটায় পা বাড়াতাম। খুব জটিল কোনো মার্ডার কেসের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস বা ড্রাগ
র্যাকেটের পেছনের মাস্টার মাইন্ডকে ধরার জন্য যখন মাথা ঘাটাতাম, তখন কয়েক ঘন্টার জন্য হলেও তোমার চলে যাওয়ার কষ্টটা মাথা থেকে দূরে থাকতো। আহিলের গলায় একটা চাপা হাহাকার স্পষ্ট ফুটে উঠল। জানালার ওপাশে থাকা নিস্তৃদ্ধ অন্ধকারের দিকে তাকিয়ে ও আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেকে ভাবতো ডক্টর আহিল বড্ড কাজের পাগল, দিনরাত শুধু হসপিটাল আর পেশেন্ট নিয়ে থাকে। কিন্তু কেউ জানতো না এই চাদর ঢাকা সাধারণ ডাক্তারটার ভেতরে একটা ছটফটে মানুষ লুকিয়ে আছে, যে প্রতি রাতে অপরাধীদের ডায়েরি ঘেঁটে নিজের ভেতরের ক্ষতটাকে ভুলে থাকার চেষ্টা করে। আজ প্রকৃতি বুঝি আমার সেই পুরনো পরিচয়টাকে আবার জোর করে টেনে বের করলো। আহিলের এই কথাগুলোই কি ছিল জানে না নমি, কিন্তু এই প্রথমবার ভেতরে থেকে মনে হলো আহিল বোধহয় ওর চেয়েও বেশি কষ্ট পেয়েছে। ও ধীরে ধীরে বিছানা থেকে নেমে আহিলের পেছনে গিয়ে দাঁড়ালো। কোনো কথা না বলে ও দুহাত দিয়ে পেছন থেকে আহিলকে জড়িয়ে ধরল, নিজের মাথাটা চেপে ধরল ওর চওড়া পিঠে। হুট করেই নমির এই আকস্মিক আলিঙ্গনে আহিল কিছুটা চমকে উঠল। ওর শরীরে সমস্ত শক্ত হয়ে থাকা পেশিগুলো এক পলকে শিথিল হয়ে এলো। তন্মধ্যেই শোনা গেল ফুপানোর আওয়াজ। আম সরি আহিল, আমি আপনাকে কত ভুল বুঝেছি, কত কথা শুনিয়েছি। হুট করে এমনভাবে পেছন থেকে নমি জড়িয়ে ধরে কাদার ভরকে গেল আহিল। পরক্ষণেই আলতো হেসে পেছনে ফিরল সে। নমির গালে হাত দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, পাগলি একটা খাচ্ছ কেন? এই যে একটু আগে বাঘিনীর মতো গর্জন করছিলে, সেই তেজটা হুট করে কোথায় গেল? ইয়ার কি করবেন না একদম, আমি সিরিয়াসলি সরি বলছি তো। আহিল কিছুটা ঝুঁকে গেল। সেভাবেই বলল, আমি কি আপনার সরি চেয়েছি? কিসের জন্য সরি বলছেন? নমি এবার চোখ তুলে তাকালো, মলিন মুখে বলল, 3 বছর আগে যদি না বুঝে কিছু জিজ্ঞেস করে চলে যেতাম, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো, তাই না? ভুলটা বোধহয় আমারই বেশি ছিল। আপনি এত চেষ্টা করার পরেও আমি মানিয়ে নিতে পারছি না কেন? আপনার খারাপ লাগা আমি বুঝতে পারি। আদান হারিয়ে যাওয়ার পরেও আমি হুঁশ জ্ঞান খুইয়ে আপনাকে বলেছি, আপনি আমাদের ফিরিয়ে এনেছেন বলে এমন হয়েছে। কতটা পাষাণ আমি! আর আপনি কি না আমার জন্যে আদনানকে খুঁজে এনেছেন? তার জন্য সরি শব্দটা অনেক ছোট, কিন্তু আমার যে আর বলার মতো কিছুই নেই। আহিল ওর চোখের পানি মুছে দিয়ে এতগুলো বছর পর প্রথমবারের মতো নমির কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো, তারপর খুব আদরে গলায় বলল, ধুর, ভুল দুজনেরই ছিল। তুমি তো ফিরে এসেছো, এবার দুজনেই চেষ্টা করছি তো সব আগের মতো করার। এসব নিয়ে মন খারাপ করবে না একদম। আর আমি তোমার জন্য আদনানকে ফিরিয়ে এনেছি, কে বলেছে? আদনান আমারও ছেলে, আমার জন্য আমি ফিরিয়ে এনেছি। তোমার সরি আমার লাগবে না, আমাকে অন্য কিছু দিও। নমি অবুঝের মতো বোকা কণ্ঠে বলল। আমার কাছে কিছু নেই, কি দিব আমি? নমির গালে হাত রেখে ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে আহিল বলল, কে বললো তোমার কাছে কিছু নেই না? আমি 3 বছর আগে তুমি যখন আমার উপর অভিমান করে চলে গিয়েছিলে, তখন তুমি শুধু নিচে যাওনি, আমার হাসি খুশি চঞ্চল রূপটা, আমার বেঁচে থাকার ইচ্ছেটা, আমার পুরো পৃথিবীটাই নিজের সাথে করে নিয়ে গিয়েছিলে। আমাকে তোমার ওই ছোট্ট সরিটা দিতে হবে না, তার বদলে আমি আরো বেশি কিছু চাই। আহিল একটু থামল। ওর আঙুলগুলো নমির গাল বেয়ে নামা অশ্রু কণাগুলো যত্ন করে মুছে দিয়ে আবার বলল, কি? ভালোবাসা, বিশ্বাস। আমাকে শুধু তোমার ওই হারানো ভালোবাসা আর বিশ্বাসটুকু ফিরিয়ে দাও। আমাকে তোমার হাতটা শক্ত করে ধরার অধিকারটুকু দাও, যাতে আগামী দিনে কোনো ঝড় এলে তুমি আমার বুক থেকে ছিটকে না যাও। আর কিচ্ছু চাই না আমার, শুধু তুমি আর আদনান আমার এই শূন্য খাঁচায় আজীবন থেকে যাও। পারবে না এইটুকু দিতে? ও আর নিজেকে সামলাতে পারল না। আহিলের কপাল থেকে নিজের কপালটা সরিয়ে ও 2 হাতে আহিলের গাল জড়িয়ে ধরে ওর চওড়া বুকে মুখ লুকালো। এতক্ষণের চাপা কান্নাটা এবার বাঁধভাঙা বন্যার মতো বেরিয়ে এলো ওর। আহিল একটু হেসে একটা গভীর তৃপ্তির শ্বাস ফেলে নমিকে নিজের বাহুডোরে শক্ত করে বেঁধে নিল। এক হাতে ওর পিঠে আর অন্য হাতটা নমির রেশমি চুলে ডুবিয়ে দিয়ে ওকে নিজের বুকের সাথে আরও মিশিয়ে ধরল। 3টে বছর এই বুকটা কতটা শূন্য ছিল তা আজ নমির এই কান্না মিশ্রিত আলিঙ্গনটার কারণেই সবচেয়ে ভালো টের পাচ্ছে। নমি ওভাবেই উত্তর দিল অস্পষ্ট স্বরে। দিতে পারবো, অবশ্যই পারবো। আহিল হাসল, আলতো করে নমির চুলে ভেজা চুমু খেয়ে ফিসফিস করে বলল, কেঁদো না নওমি, তোমার এই কান্না যে আমার বুকটা ঝাঁঝরা করে দেয়। আমি তো তোমাকে কাঁদতে দেখার জন্য এই কথাগুলো বলিনি। নমি আহিলের বুকেই মুখ গুজে রেখে ভাঙা গলায় বলল,
আমি আর কোথাও যাব না আহিল, আর কখনো আপনাকে একা ফেলে যাব না। আপনি যেতে বললেও যাব না। এটুকু অধিকার আমি আপনাকে আজীবন দিয়ে রাখলাম। নমির মুখে এমন স্বীকারোক্তি শুনে মন প্রাণ জুড়িয়ে গেল আহিলের। সে হাসল, শুধু কিছুই বলল না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। নমি কান্নার তোপ কমে আসলো। আহিল ওর কানের কাছে মুখ নিয়ে বলল, হয়েছে গাদা, এই বুকটা তো তোমারই নামে সিল মেরে দেওয়া আছে। নমি কিছু বলল না। আহিল ওর বুক থেকে তুলে কপালে উষ্ণ ভালোবাসার পরশ দিয়ে বলল, আহিল থাকতে নাওমি আর আদনানের গায়ে একটা আঁচড় লাগারও সুযোগ নেই। নিজের জানটার ক্ষতি আমি কিভাবে করব বলো? এই জানটা তো এখন আর শুধু আমার একার নয়, এটা তো অন্য কারোর কাছে বন্ধক রাখা, তাই না? নমি লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল। আহিল ওর লাজে রাঙা চেহারা দেখে হেসে ফেলল। খেয়েছো? সারাদিন তো কিছু খাওনি, চলো খেয়ে ঘুমাবে। নমি মাথা নেড়ে সায় দিল। পরক্ষণে আবার জিজ্ঞেস করল, এবার তো বলুন, আদনানকে কোথায় পেয়েছেন? কি হয়েছিল ওর? আচমকাই আহিলের চোয়াল শক্ত হয়ে এলো। সেটা কালকে জানাবো, এত কিছু এই ছোট মাথায় নেওয়ার কোনো দরকার নেই, চলো খেয়ে আসি। নমি আর কথা বাড়ালো না। আহিল যেহেতু আশ্বস্ত করেছে, নিশ্চয়ই সেহেতু ও চুপ থাকার শ্রেয় মনে করলো। ওরা খেতে গেল। খাবার মাঝে আহিলের চাচি বলল, আমাদের সন্ধ্যায় বেরিয়ে যেতে দিলে ভালো হতো আপা। এই রাতে যেতে অনেক বেগ পোহাতে হবে। কেন চাচি, আজ কেন যাবেন? আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার চাচার নাকি কি কাজ পড়েছে। আহিল খেতে খেতেই বলল, আজকে থাকবেন চাচি, কেউ কোথাও যাবেন না, আগামীকাল কাজ আছে। কি কাজ? সকলের কৌতূহলী দৃষ্টি আহিলের উপর। আহিল নির্বিকার জবাব দিল, সেটা কালকেই বলবো, কিন্তু আপনারা আজ থাকছেন। আহিলের কথা আর কেউ ফেলল না। পরের দিন সকালে ড্রয়িং রুমে সকলে জড়ো হয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহল, শুধুমাত্র দুজন মানুষ বাদে। এক আহিল, যার মধ্যে ভাবসাব নির্বিকার। অন্যদিকে আহিলের চাচা, যার মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব অস্থির। তিনি বারবার এক কথায় আওড়াচ্ছেন, আহিল বাবা, সকাল তো হয়ে গেল, এবার আমাদের যেতে দাও। শহরের ওই দিকের ব্যবসাটা তো আমাকেই দেখতে হয়, অনেক জরুরি কাজে আটকে আছে। আহিল সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে হাসল। ব্যবসার কাজ তো আজীবনই থাকবে মেঝো চাচা, কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল। একটু পরেই আমাদের বাড়িতে কয়েকজন বিশেষ অতিথি আসছেন। ওনারা এলে সবার সামনে একটা জরুরি হিসেব নিকেশ চুকানো হবে, তাই ভাবলাম পরিবারের বড় সদস্য হিসেবে আপনার থাকাটা বড্ড প্রয়োজন। কি আছে আজকে? কিসের হিসেব নিকেশ? আহিল এবার নিজের ফর্মে ফিরল। দুহাত বুকে বেঁধে সরাসরি ওর মেঝো চাচার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, কেন করলেন চাচা এমন? আপনার সাথে তো কোনো কালেই আমার শত্রুতা ছিল বলে আমার মনে পড়ে না। বাড়ির সবাই যেন আকাশ থেকে পড়ল। কিসের কথা বলছে? কিসের শত্রুতা? আহিলের মেজো চাচা উঠে দাঁড়িয়ে বলল, কি বলছো কি? হ্যাঁ, কিসের শত্রু? কি করেছি আমি? বুঝতে পারছেন না? আহিলের নির্বিকার জবাব। এবার মুখ খুলল ওর মেজো চাচি। কি হয়েছে আহিল? কিসের কথা বলছো তুমি? পরিষ্কার করে বলো। আহিল এবার বাড়ির সবাইকে এক পলক তাকালো। সবার চোখে মুখে উপচে পড়া বিস্ময়। সে অত্যন্ত শান্ত গলায় বলল, কাল থেকে তো সবাই আদনানের নিখোঁজ হওয়ার কথা জিজ্ঞেস করে করে মুখে ফেনা তুলে ফেলেছ। তো শোনো, কে করেছে এই কাজ? আহিলের এই নাটকীয়তায় সবাই শোনার অপেক্ষা করছে। আদনানকে কিডন্যাপ করিয়েছে মেজো চাচা। আহিলের এই একটা মাত্র বাক্য পুরো ড্রয়িং রুম নীরবতায় নেমে এলো। সবাই একদম পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। কয়েক সেকেন্ড কারো মুখ থেকে একটা শব্দও বের হলো না। নীরবতা ভেঙে মেঝো চাচাই প্রথম চিৎকার করে উঠলেন, এসব কি কথা বলছো তুমি আহিল? তোমার মেজো চাচা আদনানকে কিডন্যাপ করিয়েছে মানে? ওনার নিজের ভাইয়ের নাতি হয় ও। তোমার মাথা ঠিক আছে তো? আহিল ঠান্ডা স্বরে বলল। আপন নাতি তো নয়। এই কথা যেন বিষ ঢেলে দিল। আহিলের চাচি উঠে দাঁড়িয়ে বলল, কি বলতে চাইছো তুমি? উনি তোমাদের আপনের চেয়ে কম দেখেছে কখনো? মেঝো চাচা যেন সুযোগ পেয়ে মুখ খুলল। মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট কথা। নিজের আপন চাচার ওপর এমন নোংরা অপবাদ দিতে তোমার একটুও লজ্জা করলো না আহিল? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, মুখ দিয়ে বললেই হলো? আহিল সোফা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শার্টের কোনা টেনে ঠিক করতে করতে বলল, প্রমাণ ছাড়া ডক্টর আজলান কোনো প্রেসক্রিপশনও লেখে না, আর এটা তো আমার কলিজার টুকরোর জীবনের ব্যাপার।
আহিলের মা আহিলের পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি বলছিস এসব আহিল? তোর মেজো চাচা কেন এমন করবে? মা প্লিজ, তোমরা জানো আমি কারণ আর প্রমাণ ছাড়া কিছু করি না বা বলি না। ঘরের এক কোণে নীরব হয়ে দাঁড়িয়ে আছে নমি। কিছুই যে তার মাথায় ঢুকছে না। এতদিন সে ভেবেছে যে কল দিয়েছে সেই আদনানকে নিয়েছিল, কিন্তু আহিল বলছে তার চাচা। তাহলে কি সেই লোক? হিসাব মিলছে না। তার চাচা কেন তাদের টার্গেট করবে? কিসের স্বার্থ? আগে তো ওর চাচা ওকে খুব স্নেহ করত। এসব ভাবতে ভাবতে আহিল বলল, শান্ত হয়ে বসেন, আমি প্রমাণ এক এক করে আপনাদের দেখাবো। আশা করছি প্রমাণ দেখে দ্বিমত করার কিছু থাকবে না। কিন্তু চাচার এই কাজের পেছনে কি কারণটা না জেনে আমি আজকে ছাড়ছি না। প্রমাণ ছাড়া ডক্টর আজলান কোনো প্রেসক্রিপশনও লেখে না, আর এটা তো আমার কলিজার টুকরোর জীবনের ব্যাপার। ড্রয়িং রুমে বিরাজ করছে নিস্তব্ধতা। সকলে উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে আহিলের পানে, যে এখন সম্পূর্ণ নির্বিকার। সে তার মেঝো চাচা অর্থাৎ মবিন আহমেদের দিকে তাকিয়ে থাকলেন। তিনি নিজেকে সামলে আহিলকে গলা উঁচিয়ে বলল, সব মিথ্যা বানাচ্ছিস কেন? কি হয়েছে কি? আমার সাথে তোর কিসের শত্রুতা?